হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গ্যারেন্টি সাকসেস ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আমরা পড়ছিলাম তো আজকে সেল চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করছি। সেলের যে আগে যে সেল অর্গানালিস যেগুলো আমরা করেছি সেগুলো আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। তো চলো আজকে আমরা সেলে শুরু করছি ভ্যাকিউল। তো ভ্যাকুয়াল কি না, ভ্যাকুয়াল হচ্ছে গিয়ে সেলের মধ্যে, ভ্যাকুয়াল মানে বুঝতে পারছো যে শূন্য স্থান, বাংলায় বলছে শূন্য স্থান, অর্থাৎ কোষের মধ্যে যে ফাঁকা জায়গা দেখা যায়, ফাঁকা যে অংশটি থাকে তাকেই বলছে ভ্যাকিউল। তো ভ্যাকিউল প্রথম খোঁজ কে করেন? ভ্যাকিউলের প্রথম খোঁজ করেন স্যালেনজি নামক বিজ্ঞানী প্রথম ভ্যাকিউলের খোঁজ করেন। এটি কোন কোন সেলের ক্ষেত্রে দেখা যায়? এটি উদ্ভিদ সেলে ও প্রাণী সেলে, উভয় সেলে এটি লক্ষণীয়। কিন্তু উদ্ভিদ সেলের ক্ষেত্রে কি, উদ্ভিদ সেলের ক্ষেত্রে এটি বড় হয়, আকারে বড়। আর প্রাণী সেলের ক্ষেত্রে আকারে ছোট। উদ্ভিদ সেলের ক্ষেত্রে ভ্যাকুয়াল আকারে বড় হয় কিন্তু সংখ্যায় কম হয়, সংখ্যায় কম। প্রাণী সেলের ক্ষেত্রে আকারে বড় বাট সংখ্যায় বেশি হয়। অর্থাৎ এটি উদ্ভিদ সেল এবং প্রাণী সেলে উভয় সেলেই দেখা যায়। উদ্ভিদ সেলে এটি আকারে বড় হয় এবং একটি কি দুটি থাকে, এবং প্রাণী সেলের ক্ষেত্রে আকারে ছোট কিন্তু বহু সংখ্যক থাকে। এবার এই যে ভ্যাকুয়াল হচ্ছে একটি মেমব্রেন বাউন্ডেড অর্গানাইজ। বাউন্ডেড তো এই যে ভ্যাকুয়ালের যে মেমব্রেন পর্দাটি আছে তাকে কি বলে? তাকে বলছে টোনোপ্লাস্ট। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটি প্রায় পরীক্ষায় পড়ে। তো ভ্যাকুয়ালের যে চারদিকে যে পর্দা বেষ্টিত থাকে সেই পর্দাটিকে কি বলে? সেই পর্দাটিকে বলা হয় টোনোপ্লাস্ট। এবার ভ্যাকুয়ালের কাজ কি? ভ্যাকুয়ালের কাজ হচ্ছে গিয়ে ভ্যাকুয়াল এটা মনে করো একটা সেলের মধ্যে এরকম ফাঁকা একটা জায়গা পড়ে আছে, তো ফাঁকা জায়গা মানে কি, তার মধ্যে কোনো শূন্যস্থান পড়ে আছে। এবার কোষের মধ্যে যে সমস্ত খাবার টাবারগুলো, অর্থাৎ কার্বোহাইড্রেট, গ্লুকোজ, প্রত্যেকটা জিনিস আছে, সেগুলো কি হচ্ছে এর মধ্যে জমা করে রাখে। যেরকম আমরা কি করি, খাবার বেশি হলে আমরা কি করি, আমরা স্টোর রুমে স্টোর করে রাখি। সেই রকমই এ কি করে, ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে, যাতে ভবিষ্যতে হয়তো দেখা গেলো হয়তো যেরকম ধরো কোনো কারণে ঝড় আসছে, হয়তো বলে না যে তোমাদের ঝড় আসছে বা কোনো কিছু, তো আমরা কি করি, ঝড় আসছে তোমরা খাবার সঞ্চয় করে রাখো, কারণ ঝড়ের সময় আমরা খাবার পাবো না। সেই রকমই কী করা হয়, আগে থেকে খাবার সঞ্চয় করে রাখা হয়, যাতে কোনো কারণে যদি খাবার দেহের মধ্যে নিউট্রিয়েন্টস না আসে তাহলে সেখান থেকে খরচা হয়। অনেক সময় দেখবে উপোস টুপোস থাকলেও কি হয়, মানুষ কি একদিন উপোস করলে কি মরে যায়? কি মরে না, কিন্তু কেন? কারণ তার মধ্যে যে এই যে ভ্যাকুয়ালের মধ্যে খাদ্য সঞ্চিত থাকে সেইগুলো কাজে লাগে সেল। এই কারণে এর মধ্যে কি হয়, এর মধ্যে খাদ্য সঞ্চয় থাকে। অর্থাৎ এর কাজ কি, এর কাজ হচ্ছে গিয়ে খাদ্য সঞ্চয় করা। আর কি করে, আর হচ্ছে ওয়াটার সঞ্চয় করে, অর্থাৎ জল সঞ্চয় করে, অর্থাৎ খাবার সঞ্চয় করে। এবার একে কি বলে? একে বলে পকেট অফ সেল।
একে পকেট অফ সেল বলে। কেন একে পকেট অফ সেল বলে? কারণ দেখো আমাদের যেরকম ওই পকেট থাকে, পকেট কি প্রথম থেকে পকেট সাধারণত খালি থাকে, কিন্তু কোনো পয়সা টয়সা কোনো কিছু বা কোনো জিনিস আমরা কী করি পকেটে ভরে রাখি, যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করতে পারি। সেই রকমই এটা হচ্ছে কি প্রথম থেকে খালি থাকে কিন্তু পরবর্তীকালে এটি ভর্তি হয়, তো এই কারণে এটাকে বলে পকেট অফ সেল। ভ্যাকুয়েল সম্পর্কে কী পড়লাম? ভ্যাকুয়েলের খোঁজ প্রথম কে করে না স্পেলেনজি নামক বিজ্ঞানী প্রথম ভ্যাকুয়েলের খোঁজ করে। এটি কোন কোন কোষে দেখা যায়? এটি হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয়েই দেখা যায়, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটি বড় হয়, আকারে বড় হয় এবারে, এবং প্রাণী কোষের ক্ষেত্রে আকারে ছোট হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে বড় হয় কেন? কারণ দেখো উদ্ভিদরা খাদ্য নিজে তৈরি করে, এবং খাদ্য কীভাবে তারা তৈরি করে? সূর্যের আলো পড়লে তারা খাদ্য তৈরি করতে পারবে। এবার দেখা গেলো কোনো দিন ঝড় বৃষ্টি হলো বা সূর্যের আলো পেলো না, তাহলে কি করবে? সেদিন তারা খাদ্য তৈরি করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে তাদের খাদ্যটা সঞ্চিত খাদ্যটাকেই তাদের ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে তাদের খাদ্য বেশি সঞ্চয় করে রাখার জন্য বড় জায়গা দরকার, এই কারণে তাদের কী হচ্ছে, তাদের ভ্যাকুয়েলটা বড় হয়। এই রকম তোমরা মনে রাখতে পারো। বা ধরো রাতের তবে তারা কী করে, তারা একবেলা খাবার তৈরি করে এবং রাতের বেলা তারা খাবার তৈরি করে না, সেই খাবারটাকে ইউটিলাইজ করে। তো এই কারণে কী হলো, তারা বেশি পরিমাণ খাদ্য তৈরি করে একসাথে সঞ্চয় রেখে দিল। কিন্তু মানুষ বা যে কোনো প্রাণী কী করে, তারা হচ্ছে দুবেলা খাদ্য তৈরি করতে পারে, দুবেলা খাদ্য খেতে পারে, তো এই কারণে তাদের ভ্যাকুয়েল ছোটো হয়। তো ভ্যাকুয়েলের একে কী বলে, পর্দাকে কী বলে? ভ্যাকুয়েলের পর্দাকে বলে টোনোপ্লাস্ট। এরপরে আমরা কি পড়বো? এরপরে আমরা পড়বো মাইক্রোটিবিউল। মাইক্রোটিবিউল এখানে দেখো, মাইক্রো শব্দটির অর্থই তোমরা বুঝতে পারছো। মাইক্রো মানে কি? মাইক্রো শব্দটি কোন অর্থে ব্যবহার করে? মাইক্রো শব্দটি ছোট আকারে ব্যবহার করা হয়, মানে আকারে ছোট যে সমস্ত বস্তু তাদের সেই সমস্ত বস্তুর ক্ষেত্রে মাইক্রো শব্দটি ব্যবহার করা হয়। তো মাইক্রো মানে ছোট, আর টিবিউল মানে কি? টিবিউল মানে টিউব মনে করো, টিউব। তোমরা ল্যাবে দেখবে এরকম ছোট ছোট যে টিউব থাকে, সেরকম ঠিক ছোট ছোট টিউবের মতো হয় দেখতে। কোষের মধ্যে এরকম ছোট ছোট টিউব আকারে, এরকম ছোট ছোট টিউব আকারে কিছু স্ট্রাকচারে পড়ে থাকে, তো একেই বলছে মাইক্রোটিবিউল। তো মাইক্রোটিবিউল কী দিয়ে তৈরি হয়? এটি তৈরি হয় টিউবিউলিন প্রোটিন দ্বারা এটি তৈরি। এই টিউবিউলিন প্রোটিন দ্বারা তৈরি হয় মাইক্রোটিবিউল। এবার এটি হচ্ছে কি দু প্রকার ভাগ আছে, এটি দুভাগে ভাগ করা যায়। কি? একটা হচ্ছে গিয়ে হেরোজোম, আরেকটা হচ্ছে প্যারক্সিজোমস। ফ্যারোজোমস আর প্যারক্সিজোমস। তো ফ্যারোজোমটা কি? ফ্যারোজোমটা কোথায় থাকে? আগে আমরা দেখি। ফ্যারোজোমটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। শুধুমাত্র প্ল্যান্ট সেলে থাকে ফ্যারোজোমস। ফ্যারোজোমসের কাজ কি? ফ্যারোজোমসের কাজ হচ্ছে ইন্টারসেলুলার ডাইজেশন। ইন্টারসেলুলার ডাইজেশন করে। ইন্টারসেলুলার ডাইজেশন মানে কি? আমরা দেখো মনে করো পড়েছিলাম লাইসোজোমের সময়। লাইসোজোম কি করে? শরীরের মধ্যে কোনো বাইরের কোনো ক্ষতিকারক বস্তু এলে তাহলে তাকে কি করে? তাকে মেরে দেয়।
ঠিক একই কাজ এও করে, ঠিক একই কাজ ফেরোজমসও করে। ফেরোজমস কোথায় করে? উদ্ভিদ সেলে করে। আমরা পড়েছিলাম যে লাইসোজাইম কী হয়? লাইসোজাইম শুধুমাত্র কিন্তু প্রাণী কোষে দেখা যায়, উদ্ভিদ কোষে খুবই কম পরিমাণে দেখা যায় না বললেই হয়। তবে লাইসোজাইমের কাজটা এখানে কে করে? এখানে হচ্ছে ফেরোজমস করে। তাহলে ইন্টারসেলুলার ডাইজেশন যে করে তার মধ্যে এর মধ্যে কী থাকবে? এর মধ্যে অবশ্যই হাইড্রোলাইটিক এনজাইম থাকবে। হাইড্রোলাইটিক এনজাইম কী হয়? তাহলে ইন্টারসেলুলার ডাইজেশন করে কার মাধ্যমে? হাইড্রোলাইটিক এনজাইমের মাধ্যমে। অর্থাৎ এর মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে যে যদি বাইরে থেকে কোনো জীবাণু আসে বা কোনো কিছু আসে তাহলে তাকে কী করে? তাকে হচ্ছে মেরে দেয়। ঠিক একই কাজই করে যেই কাজটা লাইসোজাইম কী করতো? মানব দেহে করতো, অর্থাৎ প্রাণী দেহে করতো, সে একই কাজই এ হচ্ছে উদ্ভিদ দেহে করে। এই কারণে একে কী বলা হয়? একে বলা হয় ঠিক এই কারণে একে বলা হয় লাইসোজোম। ঠিক এই কারণে একে বলা হয় লাইসোজোম অফ প্ল্যান্ট সেল। অর্থাৎ উদ্ভিদ কোষের লাইসোজোম একে বলা যেতে পারে। কারণ দেখো লাইসোজোম কী করতো আমাদের দেহে? লাইসোজোমের মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম উপস্থিত ছিল। সেটি কী করতো? সেটি হচ্ছে কি আমাদের দেহে বাইরে থেকে কোনো কিছু ক্ষতিকারক উপাদান এলে কোষের মধ্যে প্রবেশ করে তাকে হাইড্রোলাইটিক এনজাইমের মাধ্যমে মেরে ফেলতো। বা দেহের মধ্যে কোনো অর্গান যদি কোষের মধ্যে কোনো কোষীয় অঙ্গাণু যদি কাজ না করতো তাকে মেরে ফেলতো। ঠিক একই কাজই ফেরোজোমস কী করে? উদ্ভিদ দেহে করে। এই কারণে একে বলা হয় লাইসোজোমস অফ প্ল্যান্ট সেল। আর সেকেন্ড হচ্ছে গিয়ে পারক্সিজোমস। পারক্সিজোমস কি? পারক্সিজোমস হচ্ছে গিয়ে পারক্সিজোমস কোথায় থাকে? না এটি হচ্ছে গিয়ে উভয় সেলে থাকে, উভয় কোষে। উভয় কোষ বলতে আমরা এখানে কি বুঝছি? উভয় কোষ বলতে হচ্ছে গিয়ে একটা হচ্ছে প্ল্যান্ট সেল, একটা হচ্ছে অ্যানিমেল সেল। উভয় কোষেই প্যারক্সিজমস থাকে। তো প্যারক্সিজমসের কাজ কি? প্যারক্সিজমের কাজ হচ্ছে প্যারক্সিজমস কী করে? প্যারক্সিজম হচ্ছে গিয়ে বিটা অক্সিডেশন করে। বিটা অক্সিডেশন হয় মানে পারক্সিজমস হচ্ছে গিয়ে একটি মাইক্রোটিউবুলের একটি ভাগ, এর মধ্যে হচ্ছে গিয়ে বিটা অক্সিডেশন হয়। বিটা অক্সিডেশনটা কি? এরই একটি ভাগ হচ্ছে গ্লাইকোজোম। এটি একটি ভাগ হচ্ছে গ্লাইকোজোমস। গ্লাইকোজোমস কি করে? গ্লাইকোজোমস হচ্ছে গিয়ে গ্লাইকো মানে শব্দটি অর্থই বুঝতে পারছে এটা কোথাও না কোথাও গ্লুকোজের সাথে যুক্ত। তো গ্লাইকোজোমস কি করে? গ্লাইকোজোমস হচ্ছে বিটা অক্সিডেশনে হেল্প করে। বিটা অক্সিডেশনে হেল্প করে। বিটা অক্সিডেশনে হেল্প করে। তো বিটা অক্সিডেশনটা কি? বিটা অক্সিডেশন হচ্ছে বিটা অক্সিডেশন কি? তোমরা সবাই জানো যে আমাদের দেহে সব থেকে বেশি আমরা শক্তি কোথা থেকে পাই? গ্লুকোজ থেকে পাই। আমাদের দেহে মানে গ্লুকোজ থেকে এই কারণে পাই কারণ আমরা সব থেকে বেশি যে আমরা এনার্জি যে মানে খাবার যে গ্রহণ করি সেটা বেশিরভাগ আমরা গ্লুকোজ কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করি। এই কারণে আমাদের দেহের সব থেকে বেশি এনার্জিটা আমরা কোথা থেকে পাই? না গ্লুকোজ থেকে পাই। এই যদি হয়তো কোনো কারণে তোমার দেহে গ্লুকোজের শর্ট পড়ে গেল, হয়তো তুমি গ্লুকোজ জাতীয় খাবার কম খাচ্ছ বা কোনো কারণে গ্লুকোজ শর্ট পড়ে যায়, তখন কি হবে? তখন তোমার দেহে গ্লুকোজ শর্ট পড়ে গেল, তখন তোমার দেহ থেকে
তোমার দেহে ফ্যাট জাতীয় যে খাবারগুলো খাচ্ছ, ফ্যাট কী হবে? ফ্যাট হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেটের পরিবহন। কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটে পরিণত হবে। হ্যাঁ, তোমার যে ফ্যাট কার্বোহাইড্রেটে পরিণত হবে এবং সেখান থেকে তোমার এটিপি উৎপন্ন হবে। এবার যে ফ্যাট যে কার্বোহাইড্রেটে পরিণত হচ্ছে, এখানে ফ্যাটকে কার্বোহাইড্রেটে পরিণত করছে কি? ফ্যাটকে কার্বোহাইড্রেটে পরিণত করছে গ্লাইকোজোমস। গ্লাইকোজোমস হচ্ছে কি ফ্যাটকে কার্বোহাইড্রেটে পরিণত করছে। এই যে ফ্যাট থেকে যে কার্বোহাইড্রেট পরিণত, মানে দেহে কার্বোহাইড্রেটের অভাব, ডেফিসিয়েন্সি দেখা গেলে, দেহে কার্বোহাইড্রেট ডেফিসিয়েন্সি দেখা গেলে ফ্যাট হচ্ছে কার্বোহাইড্রেটে পরিণত হবে এবং সেখান থেকে এটিপি উৎপন্ন। এই পুরো প্রসেসটাকেই বলছে বিটা অক্সিডেশন, ফ্যাটের বিটা অক্সিডেশন। তো এই বিটা অক্সিডেশনে ফ্যাটটাকে কার্বোহাইড্রেট পরিণত করার কাজটা কে করে? ফ্যাটটাকে কার্বোহাইড্রেট পরিণত করার কাজ করে হচ্ছে গ্লাইকোজোমস। তারপর মাইক্রোটিউবুলের ভাগগুলো আমরা বুঝে নিলাম। যে তাহলে আমরা যদি বলি যে লাইসোজোমস অফ প্ল্যান্ট সেল কাকে বলা হয়? না, স্ফেরোজোমসকে বলা হয় লাইসোজোমস অফ প্ল্যান্ট সেল। কেন না? কারণ এটি উদ্ভিদ দেহে পুরোপুরি মানব দেহে যেভাবে লাইসোজোম কাজ করতো, সেই একই কাজ এটি উদ্ভিদ দেহে করে, অর্থাৎ ইন্টারসেলুলার ডাইজেশন করে। এই কারণে একে বলা হয় লাইসোজোমস অফ প্ল্যান্ট সেল। এরপরে আমরা পড়বো সেন্ট্রোজোমস। সেন্ট্রোজোমস নামটা তোমরা নিশ্চয়ই সবাই আশা করি শুনেছ। সেন্ট্রোজোমস আমরা মেনলি সেল ডিভিশনে আমরা সেন্ট্রোজোমসটাকে খুব ভালোভাবে পড়ো। এখানে আমরা যে সেন্ট্রোজোমসটা কী একটু তার সাথে পরিচয় হয়ে নিই। তো সেন্ট্রোজোমস কি? সেন্ট্রোজোমস হচ্ছে গিয়ে কোষের মধ্যে অবস্থান করে। এরকম ব্যারেল লাইক স্ট্রাকচার, ব্যারেলের মতো এরকম দুটি অর্গানালিস অবস্থান করে এবং তার চারপাশে কিছু প্রোটিন থাকে। এরকম একটি অর্গানিল কোষের মধ্যে দেখা যায়, একে বলা হচ্ছে কি সেন্ট্রোজোমস। তো এই ছবিটা হচ্ছে সেন্ট্রোজোমসের। এই এবার ব্যারেল লাইক যে স্ট্রাকচার, এই ব্যারেলগুলোকে কী বলে? এই ব্যারেলগুলোকে বলা হয় সেন্ট্রিওল। আর এই তার চারপাশে যে কিছু প্রোটিনের মতো যে কিছু অবস্থান, প্রোটিন যে অবস্থান করে, এগুলিকে কী বলে? এগুলোকে বলা হয় পেরিসেন্ট্রিওলস ম্যাটেরিয়াল। পেরিসেন্ট্রিওলস ম্যাটেরিয়াল। পেরি মানে কি? পেরি মানে হচ্ছে গিয়ে অ্যারাউন্ড, অর্থাৎ চারিদিকে। অর্থাৎ সেন্ট্রিওলের চারদিকে কিছু পদার্থ অবস্থান করে, তাকে বলে পেরিসেন্ট্রিওল ম্যাটেরিয়াল। এটি কী দিয়ে তৈরি? এটি হচ্ছে গিয়ে সাধারণত প্রোটিন দ্বারা তৈরি। এটি হচ্ছে কি একে বলে সেন্ট্রিওল থেকে কি বুঝতে পারলে? সেন্ট্রিওল হচ্ছে কি এক প্রকার মেমব্রেনলেস অর্গানিস, অর্থাৎ এর চারপাশে কোনো পর্দা বেষ্টিত থাকে না। এটি কি করে? এটি সাধারণত হচ্ছে কি আমাদের সেল ডিভিশনে হেল্প করে।
তোমরা সবাই জানো যে আমরা প্রথমে পড়েছিলাম একটি সেল থেকে দুটি সেল থেকে চারটে, এইভাবে একটি সেল থেকে ধীরে ধীরে সেল ডিভিশন হতে থাকে এবং সেলগুলি বাড়তে থাকে। তো এই যে প্রসেসটাকে বলে সেল ডিভিশন। এই প্রসেসে হেল্প করে কি না, সেন্ট্রোজোমস। সেন্ট্রোজোমস যদি না থাকে তাহলে কিন্তু আমাদের কোষের মধ্যে সেল ডিভিশন হতো না। তো তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে কোন কোন কোষে সেন্ট্রোজোমস দেখা যায় না। নিউরন কোষ, নিউরন কোষে সেল ডিভিশন দেখা যায় না, সেন্ট্রোজোমস থাকে না। কারণ তোমরা সবাই জানো যে নিউরন কোষ সেল ডিভিশন করে না, নিউরন কোষ ডিভিশন মানে বিভাজিত হতে পারে না। এই কারণে ব্রেনে যদি কোনো জায়গায় আঘাত লাগে তাহলে কী হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু সাথে ঠিক হয় না খুব একটা সাধারণত। এই কারণ হচ্ছে নিউরন সেল বিভাজিত হতে পারে না। এই কারণে কেন বিভাজিত হতে পারে না নিউরন সেল? কারণ তার মধ্যে সেন্ট্রোজোমস থাকে না। যে সেলের মধ্যে যত বেশি সেন্ট্রোজোমস থাকবে সেই সেলটি তত বেশি ডিভিশন হওয়ার ক্ষমতা রাখবে। যেমন ধরো আমাদের লিভার সেল তোমরা শুনতে থাকবে যে লিভার হচ্ছে খুব তাড়াতাড়ি তার জখম সারাতে পারে এবং খুব তাড়াতাড়ি বাড়ে। কেন? কারণ হচ্ছে কি লিভার সেলে সেন্ট্রোজোমসের পরিমাণটা অধিক পরিমাণ থাকে। এবার সেন্ট্রিওলসটা আমরা দেখি। সেন্ট্রিওল সম্পর্কে আমরা ডিটেলে পড়ে নেব। সেন্ট্রিওল প্রথম খোঁজ করে হচ্ছে গিয়ে বেভরি নামক বিজ্ঞানী প্রথম খোঁজ করে প্লাস নামকরণ। প্রথম সেন্ট্রিওলের খোঁজ করে এবং সেন্ট্রিওলের নামকরণ করেন হচ্ছে বেভরি নামক বিজ্ঞানী। তো এটি তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রোজোমের এরই একটি অংশ হচ্ছে গিয়ে সেন্ট্রিওল, এবং দুটি সেন্ট্রিওল হচ্ছে গিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে তখনই একটা সেন্ট্রোজোমস তৈরি হচ্ছে। তো সেন্ট্রিওল আমরা দেখতে পাই স্পিন্ডল ফাইবার তৈরি করে। স্পিন্ডেল ফাইবারটা কি? স্পিন্ডেল ফাইবার হচ্ছে গিয়ে, তোমরা জানো যে সেল ডিভিশনের সময় এটা ধরো একটা ক্রোমোজোম, যাই হোক দুদিকে দুটি হচ্ছে কি সেন্ট্রোজোমস অবস্থিত। তো তার মধ্যে যে সেন্ট্রিওলগুলি অবস্থিত তারা কী করে, এরকম সুতোর মতো কিছু প্রসারিত করে সেখান থেকে, এবং এরকম ক্রোমোজোমগুলোকে কী করে, এরকম ক্রোমোজোমগুলোকে বাঁধার চেষ্টা করে, অর্থাৎ ধরে। দেন এরকম করে ক্রোমোজোমগুলোকে আলাদা করে। তো এই যে সুতোর মতো যে বেরিয়েছে সুতোর মতো, এটি হচ্ছে কি স্পিন্ডল ফাইবার। তো এই যে সেন্ট্রিওল হচ্ছে গিয়ে কী করে না, এই স্পিন্ডল ফাইবার গঠন করে। মনে করে তোমার হাতে একগুচ্ছ সুতোর বান্ডিল ধরা আছে, সুতোগুলোকে তুমি গুছিয়ে রেখেছো, যখন ঘুড়ি ওড়াবে তখন কি করবে, সুতোটাকে প্রসারিত করবে, দিলেই তো ঘুড়িটা উড়বে। সেই রকমই এটি হচ্ছে গিয়ে মনে করে সুতো গোছানো আছে, যখন হচ্ছে গিয়ে সেল ডিভিশন হবে তখন সুতোগুলোকে প্রসারিত করে ক্রোমোজোমগুলোকে আলাদা করতে হেল্প করবে। তো স্পিন্ডল ফাইবার তৈরি করে। সেন্ট্রিওলের গঠনটা যদি আমরা দেখি, সেন্ট্রিওলের ঘটনটা যদি দেখি তাহলে দেখতে হবে কিছু বান্ডিলের মতো দেখতে। সেন্ট্রিওলটাকে এইভাবে আমরা মুখের কাছটা দেখলে আমরা ঠিক এই রকম টাইপের দেখতে পাবো। এগুলো হচ্ছে মাইক্রোটিউবিউল।
এগুলো এই যে গোল গোল টাইপের আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কি মাইক্রোটিবিউল। মাইক্রোটিবিউলগুলি কি করে, মাইক্রোটিবিউলগুলি এইভাবে তিনটি একসাথে বান্ডিল আকারে গুচ্ছ আকারে যুক্ত থাকে এবং ট্রিপলেট সৃষ্টি করে। বান্ডিল আকারে যুক্ত থাকে এবং ট্রিপলেট সৃষ্টি করে। এই যে তিনটে করে মাইক্রোটিবিউলের একটা বান্ডিল দেখছো, এটাকে বলছে ট্রিপলেট। এরকম কতগুলি ট্রিপলেট থাকে, এরকম 9টি ট্রিপলেট থাকে। 9টি দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 7 8 9টি ট্রিপলেট থাকে এবং মাঝখানে একটি প্রোটিনের সেন্টার থাকে। একে কি বলে, এটা কিন্তু মাইক্রোটিবিউল না, এটি প্রোটিন দ্বারা তৈরি। এটাকে কি বলছে, প্রোটিন দ্বারা তৈরি। এটির নাম কি, এটিকে বলছে হাক। এটিকে হাক বলে। এবং এর সাথে এরকম সেন্টারের সাথে 9টি টিবিউল যুক্ত থাকে, 9টি ট্রিপলেট যুক্ত থাকে। তো সেন্ট্রোজোমের ঘটনাটা ঠিক এই রকম। এগুলো হচ্ছে গিয়ে এক একটা ট্রিপলেট হচ্ছে, এবং হচ্ছে গিয়ে এগুলোকে নাম দেয় এরকম ABC। তো একটি সির সাথে একটি এর যুক্ত থাকে। এই যে দেখছো এইভাবে যুক্ত থাকে, একটি এ ট্রিপলেটের সাথে একটি সি ট্রিপলেটে যুক্ত থাকে। তো এরকম সেন্ট্রিওলটা, এই প্যাটার্নটাকে কি বলে, এটাকে বলা হয় 9+0 প্যাটার্ন। কেন, কারণ 9টা ট্রিপলেট অবস্থান করছে। দেখছো যে 9টা ট্রিপলেট আছে এখানে, এবং মাঝখানে কিন্তু কোনো মাইক্রোটিবিউল নেই। এটা কিন্তু প্রোটিন, এটা কিন্তু কোনো মাইক্রোটিবিউল নয়। এই কারণে এটাকে বলছে 9+0 প্যাটার্ন। তাহলে সেন্ট্রোজোমস আমরা কি দেখলাম, সেন্ট্রোজোমস হচ্ছে গিয়ে আমাদের কোষে অবস্থান করে এমন একটি অর্গানিলস যেটার হচ্ছে গিয়ে কোনো মেমব্রেনলেস, অর্থাৎ মেমব্রেনলেস অর্গানিলসের যদি উদাহরণ চায় তাহলে কিন্তু তোমরা সেন্ট্রোজোমস বা সেন্ট্রিওল যেটা অপশানে থাকবে সেইটা লিখবে। তো যদি আমরা বলি যে আমাদের মানবদেহে কোন কোষে সেন্ট্রিওলস থাকে না, তাহলে নিউরন কোষে কোনো সেন্ট্রিওল বা সেন্ট্রোজোমস থাকে না। কেন, কারণ নিউরন কোষে সেন্ট্রোজোমস থাকে না বলেই কিন্তু নিউরন কোষ ডিভিশন হয় না। এই কারণে হচ্ছে গিয়ে আমাদের মাথায় আঘাত লাগলে খুব সহজে সেটা ক্ষতটা সারে না। আর যদি বলে মানবদেহে কোন কোষে সবথেকে বেশি সেন্ট্রোজোমস থাকে, তাহলে সেটা হবে লিভার। সেন্ট্রোজোমসের গঠন তোমাদের হয়তো বা পরীক্ষায় খুব একটা প্রয়োজন নেই, তবুও বলে রাখলাম। প্লাস্টিডের প্রথম খোঁজ কে করেন, প্লাস্টিডের প্রথম খোঁজ করে বিজ্ঞানী হ্যাকেল। প্রথম প্লাস্টিডের খোঁজ করেন। তো প্লাস্টিডটা আমরা কোথায় দেখতে পাই, প্লাস্টিড আমরা দেখতে পাই শুধুমাত্র উদ্ভিদ কোষে আমরা প্লাস্টিড দেখতে পাই। উদ্ভিদ কোষে এটি প্লাস্টিড আমরা দেখতে পাই। তো উদ্ভিদ কোষে এটি কি কাজ করে, উদ্ভিদ কোষে এটি কালার দেয়। প্লাস্টিড কি করে না, হচ্ছে কি উদ্ভিদের এর মধ্যে কালার পিগমেন্ট অবস্থান করে, যেটি কি করে উদ্ভিদের কালার সৃষ্টি করে। যেরকম উদ্ভিদের ধরো সবুজ কালার আমরা দেখি, যেরকম গাছের পাতায় আমরা সবুজ কালার দেখি বেশিরভাগই। তো সেটা কিসের জন্য, সেটা প্লাস্টিডের অবস্থানের জন্য। এছাড়া হয়তো আমরা দেখি যে নানা রকম তার ফুলের হলুদ কালার, কোনো ফুল লাল কালার। তো সেগুলো কিসের জন্য, সেগুলো সমস্ত কিছু প্লাস্টিডের উপস্থিতির জন্য। তাহলে আমরা বলতে পারি যে উদ্ভিদের কালার সৃষ্টি করার জন্য দায়ী কে, না প্লাস্টিড দেয়। আমরা যদি দেখি যে মানবদেহে কালার কে দেয়, যে কে কালো হবে, কে ফর্সা হবে, তো সে মানবদেহে কালার কে দেয়, মেলানিন।
মেলানিন হচ্ছে মানব দেহে কালার সৃষ্টির জন্য দায়ী। মেলানিন যদি তোমার দেহে বেশি হয় তাহলে হচ্ছে কি তুমি কালো কালারের হবে, এবং যদি মেলানিন কম হয় তাহলে তোমার ফর্সা হবে। অর্থাৎ মেলানিন কম থাকলে তোমার দেহে কী হয়, মেলানিন যদি কম থাকে তাহলে কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা বেশি, মেলানিন কিন্তু সূর্যের যে রশ্মি, অতিবেগুনি রশ্মি অর্থাৎ স্কিন ক্যান্সার থেকে বাঁচায় মেলানিন। তো উদ্ভিদের প্লাস্টিকের কটি ভাগ আমরা দেখে নিই। প্লাস্টিকের 3টি ভাগ। একটি হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট তোমরা নামটা হয়তো, ক্লোরোপ্লাস্টের মধ্যে তোমরা নামটা প্রায় শুনে থাকবে যে ক্লোরোফিল। ক্লোরোফিল নামটা কম বেশি তোমরা সবাই শুনেছ। ক্লোরোপ্লাস্টের মধ্যে কী হয়, ক্লোরোফিল নামক একটি পিগমেন্ট অর্থাৎ কালার দেয়, যে এরকম একটা পিগমেন্ট অবস্থান করে ক্লোরোফিল। তো এটি কি কালার দেয়, এটি হচ্ছে গিয়ে সবুজ কালার দেয়। ক্লোরোপ্লাস্টে হচ্ছে ক্লোরোফিল নামক একটি সবুজ কালারের পিগমেন্ট অবস্থান করে, যেটি গাছের সবুজ রঙের জন্য দেয়। অর্থাৎ গাছের ক্লোরোফিল হচ্ছে গিয়ে তাহলে কোন কোন কোষের ক্ষেত্রে আমরা বেশি থাকে আমরা বলতে পারি। গাছের সবুজ অংশ কী কী আছে, পাতা আছে প্রথমত, এছাড়া দেখবে ফুলের হচ্ছে গিয়ে যে বোঁটাগুলো বলে বিন্ত যাকে বলে, তো ফুলেও অবস্থান করে, সেটিও সবুজ কালার হয়, অর্থাৎ ফুলে অবস্থান করে। গাছের হচ্ছে গিয়ে ছালে, গাছের কাণ্ডে অর্থাৎ ছাল দেখবে, গাছের যে ছালগুলো দেখবে মানে বয়স্ক মানে অনেক দিনের গাছ হলে কী হবে, ছাল ছাড়িয়ে দিলে তার ভিতরে দেখবে সবুজ কালার থাকে। এছাড়া যদি এমনি ছোটো গাছ হয় তাহলে তার কাণ্ড তো সবুজ কালারের হয়, অর্থাৎ কাণ্ড আমরা লিখতে পারি। তাহলে কি গাছের যে সমস্ত অংশ সবুজ কালারের দেখবে সেখানেই মনে করবে যে ক্লোরোপ্লাস্ট অবস্থান করে। আর ক্লোরোপ্লাস্ট অবস্থান মানে সেখানে হচ্ছে ক্লোরোফিল থাকে। তো এছাড়া কি অন্যান্য, তাহলে কি আমরা বলতে পারি যে গাছের যে অন্যান্য কোষ আছে সেখানে কি ক্লোরোফিল থাকে না? না, সেখানেও ক্লোরোপ্লাস্ট থাকে, কিন্তু কম পরিমাণে। বেশি পরিমাণে থাকে হচ্ছে কি পাতা অর্থাৎ সবুজ অংশগুলোতে বেশি পরিমাণে থাকে। আর ক্রোমোপ্লাস্ট কী করে না, ক্রোমোপ্লাস্ট হচ্ছে কি এটি হচ্ছে কালারফুল পিগমেন্ট। অর্থাৎ ক্রোমো শব্দটির অর্থ হচ্ছে গিয়ে কালার, অর্থাৎ কালারফুল পিগমেন্ট। থাকে, যেরকম কালারফুল পিগমেন্ট মানে আমরা কি বলতে পারি, জেন্থোফিল, ক্যারোটিনয়েড এরকম হচ্ছে কালারফুল পিগমেন্ট ক্রোমোপ্লাস্টের মধ্যে অবস্থান করে। যেরকম হচ্ছে গিয়ে আমরা ফলের বিভিন্ন কালার দেখতে পাই, ফুলের বিভিন্ন কালার দেখতে পাই, সেগুলো কিসের জন্য, সেগুলো ক্রোমোপ্লাস্টের জন্য। লিউকোপ্লাস্ট কী করে, লিউকোপ্লাস্ট হচ্ছে গিয়ে লিউকো শব্দটি যেখানে দেখবে, লিউকো শব্দটি অর্থই হচ্ছে গিয়ে হোয়াইট মানে আমরা এক প্রকার বলতে পারি কালারলেস। তো আমাদের যে শ্বেত রক্তকণিকা অর্থাৎ যেটাকে WBC বলে, হোয়াইট ব্লাড সেল, সেটাকেও কিন্তু তার কিন্তু অপর নাম হচ্ছে লিউকোপ্লাস্ট। কেন, কারণ সাদা শব্দটি যেখানে আছে সেখানে কিন্তু তোমরা ভাববে যে হোয়াইট শব্দ উঠতে বিজ্ঞানের ভাষায় লিউকো শব্দটি ব্যবহার করা, এবং সেটিকে আমরা কালারলেসও বলতে পারি। হোয়াইট মানে সেভাবে তো কোনো কালার নয়, তো এটাকে আমরা কালারলেস বলতে পারি। তো লিউকোপ্লাস্ট কোথায় অবস্থান করে, গাছের মূলে অবস্থান করে মূলত। লিউকোপ্লাস্টের কাজ কি, লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে গিয়ে স্টোরেজ ফুড স্টোর করে। কী ফুড স্টোর করে, নাম কার্বোহাইড্রেট, শর্করা সেম। তো কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এই সমস্ত রকম কী করে, সমস্ত রকম খাদ্যকে স্টোর করে। তোমরা অনেক সময় দেখবে যে অনেক গাছের মূল কি হয়, এরকম মোটা হয়ে যায়, দিয়ে অনেক খাদ্য সঞ্চয় থাকে। অনেক গাছ হয় তার মূলে খাদ্য সঞ্চয় রাখে, যেরকম হচ্ছে গিয়ে মূলো দেখবে যে মূলো কি গাছের নিচে থাকে, সেটা এক প্রকার মূল, তো সেখানেই হচ্ছে গিয়ে তার মধ্যে খাদ্য সঞ্চয় থাকে। তো লিউকোপ্লাস্ট কী করে, তার এর মধ্যে রুটের মধ্যে খাদ্য সঞ্চয় করে।
তো আমরা পুরো প্লাস্টিক একটা ঘটন দেখে নিই। এটা কি? এটা হচ্ছে একটা প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেল এর মধ্যে কি অবস্থান করে? এর মধ্যে একটা ক্লোরোপ্লাস্ট অবস্থান করেছে। তো ক্লোরোপ্লাস্ট হচ্ছে প্লাস্টিড মানে হচ্ছে কি সেটি ডবল মেমব্রেন বাউন্ডেড। আমরা আগে পড়েছি। তো ডবল মেমব্রেন বাউন্ডেড হচ্ছে কি প্লাস্টিড, অর্থাৎ আমরা ডবল মেমব্রেন বাউন্ডেড করে দিলাম। এর মধ্যে এরকম স্ট্রাকচারে কিছু এরকম উপর দেখবে অনেক উপর পয়সা বা হচ্ছে কি উপর কিছু ঢিল টাইপের রাখলে এরকম স্ট্রাকচার দেখায় না? তো এটিকে বলছে হচ্ছে কি, এটিকে বলে গ্রানা। এটিকে গ্রানা বলে। আর এই যে বাইরের এই অংশটাকে এটিকে বলে স্ট্রোমা। এটিকে বলে স্ট্রোমা। তো এই যে গ্রানা এর মধ্যে কিন্তু ক্লোরোফিল উপস্থিত। এর মধ্যে ক্লোরোফিল উপস্থিত। এই যে লাল কালার দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ক্লোরোফিল। তো এই গ্রানা কি করে, কিভাবে খাবার তৈরি করে? সূর্যের আলো কি হলো, এখানে গ্রানায় পড়লো। গ্রানায় পড়ে ক্লোরোফিল কি করে? ক্লোরোফিল হচ্ছে গিয়ে এটিকে বদল করে কি ক্লোরোফিল। এই যে এর মধ্যে সূর্যের আলো পড়লো এবং সূর্যের আলো, তো এটা হচ্ছে গিয়ে একটা ক্লোরোফিলের ছবি। ক্লোরোফিলের মধ্যে এই যে দেখতে পাচ্ছ এরকম যেন কিছু কয়েন বা কোনো কিছু উপর রাখা আছে ঢিলের মতো। তো এটাকে বলছে হচ্ছে গ্রানা। গ্রানার মধ্যে কি আছে? গ্রানার মধ্যে আছে ক্লোরোফিল। তো এর উপর যখন যখন ক্লোরোফিলের উপর যখন সূর্যের রশ্মি পড়বে, অর্থাৎ কি না সূর্য রশ্মি যখন পড়বে, ক্লোরোফিলের উপর যখন সূর্য রশ্মি পড়বে তখন কি তৈরি হবে? তখন এটিপি তৈরি হবে। অর্থাৎ ক্লোরোফিল কি করে, যখন দিনের বেলা জানো যে সূর্যের রশ্মি ছাড়া কি গাছ উদ্ভিদ হচ্ছে খাদ্য তৈরি করতে পারে না। যখন সূর্যের রশ্মি যখন ক্লোরোফিলের উপর পড়বে তখন ক্লোরোফিল কী করবে? সেই সূর্যের রশ্মির মাধ্যমে এটিপি তৈরি করবে। অর্থাৎ তাহলে ক্লোরোফিলের মেন কাজটা কি আমরা এখানে বুঝতে পারলাম যে সে হচ্ছে গিয়ে এটিপি তৈরি করবে। এবার এই এটিপিটা কী কাজে লাগবে? এটিপিও তৈরি করে ফেললো। তো এটিপিটা কী কাজে লাগে? এটিপিটা হচ্ছে গিয়ে জানো যে গাছ কি করে? বায়ু থেকে খাদ্য তৈরির সময় কি গ্রহণ করে? CO2 গ্রহণ করে। আমরা সবাই শুনেছি যে গাছ যখন খাদ্য গ্রহণ করে, তখন খাদ্য তৈরি করে, তখন কি করে? CO2 গ্রহণ করে। অর্থাৎ দিনের বেলা গাছ CO2 গ্রহণ করে। তো CO2 আর কি নেয়? আর হচ্ছে গিয়ে তোমার মূল অর্থাৎ রুটের মাধ্যমে মাটির নিচ থেকে জল নেয়, অর্থাৎ H2O জল নেয়। তো এই যে CO2 এবং জল যে নেয়, তো এগুলো কি করবে? এগুলো এটিপির মাধ্যমে কি তৈরি করবে? গ্লুকোজ। অর্থাৎ গাছ যে মাটির নিচ থেকে যে মূলের মাধ্যমে যে জল গ্রহণ করে এবং দিনের বেলা বায়ুমণ্ডল থেকে CO2 গ্রহণ করে, সেই CO2 এবং জল কি করবে? জলকে এটিপি হচ্ছে গ্লুকোজে কনভার্ট করবে। অর্থাৎ তাহলে গাছ কিভাবে খাদ্য তৈরি করে সেটা আমরা দেখতে পেলাম। তাহলে আমাদের ক্লোরোফিল কি কাজে লাগে ও CO2 কি কাজে লাগে এবং জল কি কাজে লাগে এখানে কিন্তু আমরা জেনে নিলাম। তাহলে এটা আমরা কি দেখলাম? এটা হচ্ছে কি একটা ক্লোরোফিলের ছবি। একটা উদ্ভিদ কোষের মধ্যে ক্লোরোফিল আছে, তার ক্লোরোপ্লাস্ট আছে, তার মধ্যে কি আছে? তার মধ্যে হচ্ছে কি গ্রানা, এবং গ্রানার মধ্যে আছে ক্লোরোফিল। এবং এই যে ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোফিল হচ্ছে গ্রানার মধ্যে থাকে।
ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোফিল গ্রানার মধ্যে থাকে। তো এই যে ক্লোরোফিলটা যে গ্রানার মধ্যে থাকছে, ক্লোরোফিলটা কোথায় থাকছে? গ্রানার মধ্যে। তো ক্লোরোফিলটা যে গ্রানার মধ্যে থাকছে এবং ক্লোরোফিলের উপর সূর্যরশ্মি পড়ছে এবং সেটাকে সে এটিপিতে কনভার্ট করছে। তো এই যে রিয়াকশানটা, এই রিয়াকশানটাকে কি বলে? এই রিয়াকশানটাকে বলছে লাইট রিয়াকশান। এটাকে কি বলছে? লাইট রিয়াকশান, অর্থাৎ আলোক দশা। কারণ কেন দেখো, এটা হচ্ছে সূর্যের আলোর মাধ্যমে, এই সূর্যের আলোর মাধ্যমে কিন্তু এই রিয়াকশান, এই বিক্রিয়াটা হচ্ছে, এই রিয়াকশানটা হচ্ছে, এই কারণে এটাকে বলছে লাইট রিয়াকশান। এবং এই যে স্টোমাতে যেটা হচ্ছে, অর্থাৎ এটিপিটা তৈরি হচ্ছে তো গ্রানার মধ্যে, কিন্তু স্টোমাতে কি হচ্ছে? স্টোমাতে হচ্ছে কি এই যে CO2 এবং জল মিলে এটিপি কি করছে? গ্লুকোজে কনভার্ট করছে। তো এই রিয়াকশানটাকে বলছে, এটাকে বলছে ডার্ক রিয়াকশান। ডার্ক রিয়াকশান অর্থাৎ অন্ধকার দশা। স্টোমা শব্দটার মধ্যে একটা কিরকম অন্ধকার ভাব আছে না? তো এখান থেকে মনে হবে স্টোমার মধ্যে কি অন্ধকার রিয়াকশান, আর গ্রানার মধ্যে হয় লাইট রিয়াকশান। কেন না? কারণ হচ্ছে কি সূর্যের রশ্মির মাধ্যমে যেখানে কাজটা হচ্ছে, আলোর মাধ্যমে কাজটা হচ্ছে, তো আলোর মাধ্যমে যেখানে হবে সেটা তো অবশ্যই লাইট হবে না, আলো, এই কারণে এটা বলছে লাইট রিয়াকশান। আচ্ছা, তো আমরা দেখলাম যে ক্লোরোফিল কার মধ্যে থাকে, অর্থাৎ প্লাস্টিক কার মধ্যে থাকে? উদ্ভিদের মধ্যে থাকে, প্রাণীর মধ্যে থাকে না। কিন্তু এমন একটা প্রাণী আছে যার মধ্যে কিন্তু ক্লোরোফিল থাকে। কার মধ্যে বলো তো? প্রাণীটা হচ্ছে ইউগ্লিনা নামক একটি প্রাণীর মধ্যে ক্লোরোফিল থাকে। তো ইউগ্লিনাটা কিসের মধ্যে পড়ছে? ইউগ্লিনা একটা প্রোটোজোয়ার মধ্যে পড়ছে। ইউগ্লিনা কিন্তু সবুজ কালার হয়, তোমরা যদি ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। তো ইউগ্লিনা হচ্ছে কি এক ধরনের প্রোটোজোয়া যার মধ্যে ক্লোরোফিল অবস্থান। তাহলে ইউগ্লিনার মধ্যে যখন ক্লোরোফিল অবস্থান করে, তার মানে কি? তারা নিশ্চয়ই কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে। অর্থাৎ এরা অটোট্রপিক, অর্থাৎ বাংলায় যাকে বলছে স্বভোজী। এটা নিশ্চয়ই যেহেতু ক্লোরোফিল অবস্থান করে, তাহলে সে কী করবে? নিশ্চয়ই সূর্যের আলো থেকে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে। তাহলে তারা কি স্বভোজী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছে। এবারে এটা কিন্তু প্রাণী, এটা কিন্তু কোনো উদ্ভিদ নয়, এটি একটি প্রাণী, এটা একটি অ্যানিমেলের মধ্যে পড়ছে, অর্থাৎ একটা প্রাণী। তো এটা কিন্তু উদ্ভিদও নয়, আবার উদ্ভিদ নয়। কিন্তু দেখো, উদ্ভিদের সব থেকে বড় যে আমাদের যে সব থেকে বড় যে পার্থক্যটা, উদ্ভিদের সব থেকে বড় একটা লক্ষণ যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সেটা কিন্তু এর মধ্যে দেখা যায়। কিন্তু অথচ উদ্ভিদ নয়, এক ধরনের প্রাণী, এক ধরনের প্রোটোজোয়া। তো কিন্তু অথচ উদ্ভিদের যে সব থেকে বড় একটা লক্ষণ, সেটা এর মধ্যে দেখা যাচ্ছে। তাহলে একে কি বলা যেতে পারে? একে পুরোপুরি প্রাণী না, এ পুরোপুরিও প্রাণী নয়, আবার পুরোপুরিও উদ্ভিদ নয়। তাহলে একে কি বলা যেতে পারে? এই জন্য একে বলা হয় কানেকটিভ লিঙ্ক অফ অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট। এর মানে কি? এর মানে হচ্ছে কি, এ হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে কানেকটিভ লিঙ্ক। এবার তোমরা বলো কানেকটিভ লিঙ্ক কি? কানেকটিভ লিঙ্কটা কি? কানেকটিভ লিঙ্ক কি? কানেকটিভ লিঙ্ক মানে হচ্ছে গিয়ে, কানেকটিভ লিঙ্ক মানে হচ্ছে গিয়ে এমন এক ধরনের মানে প্রাণী, জীব, এমন এক ধরনের জীব, সে উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, সেটা ম্যাটার করে না। এমন এক ধরনের জীব যেটা হচ্ছে গিয়ে দুটো লক্ষণ, বিভিন্ন দুটো লক্ষণের উদ্ভিদ বা প্রাণী বা জীবের মধ্যে পড়ে আর কি। মানে এটি হচ্ছে একটা জীব, এটা কি একটা জীব? তো এমন এক ধরনের জীব যেটা হচ্ছে দুটো বিভিন্ন ধরনের জীবের মধ্যবর্তীকার বৈশিষ্ট্য বহন করে চলে। তো ইউগ্লিনা তোমরা দেখতে পাচ্ছ যে ইউগ্লিনা কি না, উদ্ভিদ এবং প্রাণী,
দুটোরই কিন্তু বৈশিষ্ট্য বহন করছে। উদ্ভিদের কি বৈশিষ্ট্য বহন করছে? উদ্ভিদের হচ্ছে কি এই যে নিজের মধ্যে নিজেই খাদ্য তৈরি করতে পারছে, অর্থাৎ সহজেই, এবং আর বাকি সমস্ত কিছুই প্রাণী, আর বাকি সমস্ত কিছুই ক্যারেক্টার তার প্রাণীর মতো, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরন করতে পারে, সমস্ত কিছু। তো এই কারণে একে কি বলছে? কানেক্টিভ লিঙ্ক অফ অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্ট, অর্থাৎ এই হচ্ছে কি উদ্ভিদ এবং প্রাণী দুজনেরই বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বহন করছে, কানেক্ট করছে, এবং বর্তমানে ইউগ্রিনের অস্তিত্ব আছে, এই কারণে একে কানেক্টিভ লিঙ্ক বলছে। তো কানেক্টিং লিঙ্ক সম্পর্কে আমরা ডিটেলে আরও পড়বো বংশগতিতে আমরা আরও ডিটেলে পড়বো। তো এরপরে আর আমাদের মূলত বলতে গেলে সেল অর্গানেলি শেষই হয়ে গেছে। আর যে দুটো বাকি রইল সেটি হচ্ছে গিয়ে সিলিয়া এবং ফ্ল্যাজেলা। সিলিয়া কি ফ্ল্যাজেলা? তো সিলিয়া এবং ফ্ল্যাজেলা কি? সিলিয়া এবং ফ্ল্যাজেলা হচ্ছে প্রোক্যারিওটিক সেলের বাইরে কিছু সুতোর মতো কিছু স্ট্রাকচারের কিছু দেখা যায়, অর্গানেলে, তাকে বলে সিলিয়া। যেমন ধরো এটা একটা হচ্ছে ব্যাকটেরিয়া, তো এর বাইরে এরকম ছোট ছোট চুলের মতো, সুতার মতো এরকম আকৃতির কিছু থাকে, তো একে বলছে সিলিয়া। এরকম ছোট ছোট চুলের মতো। আর ফ্ল্যাজেলা কি? ফ্ল্যাজেলা হচ্ছে ঠিক সেই সেম। তো ফ্ল্যাজেলা কিন্তু এটা কি হয়? সিলিয়া হচ্ছে আকারে ছোট, ফ্ল্যাজেলা হচ্ছে আকারে বড়। তাহলে আমরা এই সিলিয়া এবং ফ্ল্যাজেলার পার্থক্য লিখি। সিলিয়ার প্রথম পার্থক্য কি? এটি হচ্ছে কি আকারে ছোট হয়, আকারে ছোট। ফ্ল্যাজেলা কি? আকারে বড়। এছাড়া আমরা আর কি দেখতে পারি? সিলিয়া আকারে ছোট কিন্তু অধিক পরিমাণে থাকে, বেশি থাকে, পরিমাণে বেশি। এটি কি থাকে? কম থাকে। খুব বড় জোর একটা কি দুটো থাকে। আর সিলিয়া প্রায় হচ্ছে গিয়ে 8,000 থেকে 14,000 পর্যন্ত থাকতে পারে। 8,000 থেকে 14,000 পর্যন্ত থাকতে পারে। তাহলে এটি কি হচ্ছে? সিলিয়া হচ্ছে আকারে ছোট এবং বেশি পরিমাণে থাকে। ফ্ল্যাজেলা সেখানে আকারে বড় কিন্তু কম পরিমাণে থাকে। সিলিয়ার কাজ কি? সিলিয়ার কাজ হচ্ছে গিয়ে গমনে সাহায্য করে। তো আমরা কি দেখলাম যে সিলিয়া কোথায় থাকে? সিলিয়া সাধারণত হচ্ছে প্রোটোজোয়াতে থাকে। তো প্রোটোজোয়াগুলি মেনলি সাধারণত ইউনিসেলুলার প্রকৃতির হয়। ইউনিসেলুলার মানে কি? এক কোষী, অর্থাৎ একটা কোষ দিয়েই তার পুরো জীবদেহটাই একটা কোষ দিয়ে তৈরি। তো একটা কোষ দিয়ে যখন পুরো জীবদেহটাই তৈরি, তাহলে তার পা তৈরি হতে পারবে না, কারণ পা তৈরি হতে বা হাত তৈরি হতে অনেকগুলো কোষ দরকার। তো সেরকম একটা কোষ দিয়ে যখন তৈরি, তার মানে তাকে একটা জায়গা থেকে অন্য জায়গায় গমন করার জন্য, যাওয়ার জন্য কোনো কিছুর একটা প্রয়োজন হয়। তো সেই রকমই একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এখানে কি ব্যবহার করে? তার হচ্ছে সিলিয়াটা ব্যবহার করে, গমনে সাহায্য করে। সাথে সাথে আরও কি কাজ করে? খাদ্য গ্রহণে সাহায্য করে। অর্থাৎ খাদ্য গ্রহণে কীভাবে সাহায্য করে? না, খাদ্য গ্রহণে ধরো এখানে হচ্ছে কি প্রোটোজোয়ার মুখ আছে, এখান দিয়ে সে হয়তো কোনো খাবারটা খায়। এবার হয়তো কোনো কিছু হয়তো তাদের জীবাণু টাইপের কোনো কিছু তো তাদের খাবার মেনলি, তো এখানে পড়লো, এরকম হয়তো সাথে সিলিয়ার উপরে পড়বে। তো কী করবে? সেটা এরকম সিলিয়া হচ্ছে এইভাবে সিলিয়ার উপর দিয়ে ধীরে ধীরে মুভ করবে সেই জিনিসটাকে, দিয়ে তাদের মুখের মাধ্যমে দেহের মধ্যে প্রবেশ করবে। আর এর কাজ কি? এর কাজ হচ্ছে গিয়ে সাধারণত গমনে সাহায্য করে। এর মেন কাজ হচ্ছে খাদ্য গ্রহণে হেল্প করে এবং গমনেও সাহায্য করে, দুটোই। কিন্তু এর একমাত্র কাজ হচ্ছে কি গমনে সাহায্য করে এবং আকারে প্রচুর লম্বা হয়। এগুলি হচ্ছে কি এর মেন পার্থক্য, এছাড়া আর কোনো মেন পার্থক্য না। তো আমরা যদি মানব দেহের ক্ষেত্রে দেখি, মানব দেহের কোথায় সিলিয়া অবস্থান করে? আমরা মানব দেহের ফুসফুস কোষে, ফুসফুস
এর কোষে। তো ফুসফুসে দেখবে আমরা যে শ্বাস গ্রহণ করছি, তো শ্বাস গ্রহণ অর্থাৎ শ্বাসনালীর মাধ্যমে কী হয়, শ্বাসনালীর মধ্যে আমরা যে শ্বাস নিচ্ছি তো কী হচ্ছে, প্রচুর ধুলো বালি এবং প্রচণ্ড জীবাণু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে। তো এই যে সিলিয়া অর্থাৎ এই যে আমরা শ্বাসনালীর যে কোষে যে সিলিয়া অবস্থান করে সেগুলো কী করে, সেগুলো হচ্ছে এই ধুলো বালিকে আটকিয়ে দেয় সাধারণত। এবং আমরা যদি দেখি ফ্ল্যাজেলা মানবদেহে কোন কোষে অবস্থিত, ফ্ল্যাজেলা হচ্ছে কি মানবদেহে স্পার্ম সেলে অবস্থান করে। তোমরা জানো যে স্পার্ম সেল এমন একটি সেল যেটি হচ্ছে কি একটি মুভ করতে পারে, তো তার হচ্ছে কি ফ্ল্যাজেলা থাকে। এই যে লেজের মতো দেখছো, এটা হচ্ছে কি ফ্ল্যাজেলা, যার মধ্যে কী করে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারে। এবার ফ্ল্যাজেলাটি যে মুভ করে এরকম গোল গোল টাইপের মুভ করে, আর সিলিয়া মুভ করে এইভাবে, সিলিয়া এইভাবে মুভ করে, আর ফ্ল্যাজেলা ঠিক এইভাবে। মুভ করে। তো আর এই হচ্ছে কি মেইনলি সিলিয়া এবং ফ্ল্যাজেলার পার্থক্য। তো এর সাথে সাথে আজকে আমাদের সেল অর্গানালিস চ্যাপ্টারটি পুরোপুরি খতম হলো, এবং এর আগের যে ভিডিওগুলো আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তো তোমরা সেটা দেখে নেবে। এবং সেল অর্গানালিস শেষ, এরপরে আমি চেষ্টা করবো যে তোমাদের কোশ্চেন দেওয়ার। তো নমস্কার।